নমস্কার। আজ পুনরায় চলে এলাম আপনাদের সামনে একটা সুন্দর ভালো ভিডিও নিয়ে। তো আজকে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব তা হলো ডিসমেনোরিয়া বা ঋতু কষ্ট। মাসিকের সময় মায়েদের, বোনেদের, দিদিদের যে মাসিক হয় সেই মাসিকের সময় যে কষ্ট, পেটের মধ্যে যে পেন অনুভব হয় তাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। সমস্ত মায়েদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে, দিদিদের ক্ষেত্রে এটা হয়। তো সেই জন্য আজ এই ভিডিওটি আপনাদেরকে নিয়ে এলাম, আপনাদেরকে সচেতন করার জন্য। তো এই ডিসমেনোরিয়া বা ঋতুকষ্ট কোন বয়সের মায়েদের, বোনেদের হতে পারে, কেন হয়, তার সিমটম বা উপসর্গগুলো কি কি এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সেই নিয়ে আজকের আমরা এই ভিডিওটি শুরু করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো ডিসমেনোরিয়া দু ধরনের হয় প্রধানত, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো প্রতিটা মায়েদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে এই ডিসমেনোরিয়া হয়। তো যাদের বয়স 12 থেকে 14 বছর, 15 বছর, যাদের সবে ঋতুমতি হয়েছে, সবে যাদের মাসিক শুরু হয়েছে, তাদের এই ডিসমেনোরিয়াটা, প্রাইমারি ডিসমেনোরিয়াটা প্রধানত হয়ে থাকে। প্রাইমারি ডিসমেনোরিয়া হলে কি হয় না, মাসিকের একদিন বা মাসিকের কয়েক ঘন্টা আগে থেকে হঠাৎ করে লোয়ার অ্যাবডোমেন, তলপেটে একটা ব্যথা বা যন্ত্রণা অনুভব হয়। কখনো কখনো সেই ব্যথাটা রেডিয়েট টু ব্যাক, পিছনের দিকে ছড়িয়ে পড়তে পারে, পিঠের দিকে ছড়িয়ে পড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার ফ্রম ব্যাক টু অ্যাবডোমেন, পিঠের দিক থেকে পেটের মধ্যে এই ব্যথাটা ছড়িয়ে পড়তে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন টু থাই, তলপেট থেকে ধীরে 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 থাইয়ের দিকে এই পেনটা অনেক সময় ছড়িয়ে পড়ে। যারা সবে ঋতুমতি হয়েছে তাদের এই সমস্যাটা প্রধানত থাকে। সঙ্গে কি থাকতে পারে, সঙ্গে একটা হালকা বমি ভাব থাকতে পারে, সঙ্গে একটা উইকনেস থাকতে পারে, একটা শরীর দুর্বলতা ভাব থাকতে পারে। তো এই সমস্যাগুলোই হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া। সাধারণত ঋতুমতি সবে যারা হয়েছে, 12-14 বছর বয়স, কখনো কখনো বিফোর ম্যারেজ, বিবাহের আগে পর্যন্ত এই ডিসমেনোরিয়াটা চলতে থাকে। প্রাইমারি মাসিকের আগে বা মাসিক শুরু হয়েছে 1-2 দিন পর্যন্ত এই মাসিকের সময় পেটের পেন, একটু বমি বমি ভাব, শরীর দুর্বল, পেটের যন্ত্রণা, থাইয়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এটা চলে বিফোর ম্যারেজ, বিবাহের আগে পর্যন্ত। মাসিক শুরু থেকে সবে শুরু হয়েছে, এখনো বিবাহ হয়নি, তাদেরও পর্যন্ত এই প্রাইমারি ডিসমেনোরিয়া চলতে। এটা উইদাউট ডিজিজ, কোনো রোগ নয়, কিন্তু এটা মাসিক হলে মাসিকের শুরুতে মায়েদের, বোনেদের, দিদিদের লোয়ার অ্যাবডোমেন, তলপেটে হালকা ব্যথা, যন্ত্রণা, কোমর ব্যথা, শরীর দুর্বল, এটা থাকবে। এটা কোনো রোগ নয়, এর সাথে কোনো ডিজিজের কোনো সম্পর্ক নেই। এটা একটা প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়মে এই ঋতুমতি হয় নির্দিষ্ট একটা বয়সে, যখন আমাদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন সিক্রেশন হয়। হাইপোথ্যালামাস যখন জিএনআরএইচ, গোনাডোট্রপিন হরমোন একটা রয়েছে, সেই হরমোন সিক্রেট করে। পিটুইটারি থেকে এফএসএইচ, ফলিকেল স্টিমুলেটিং হরমোন যখন সিক্রেশন হয়, তখন ওভুলেশন হয়। ওভুলেশন হলে তারপরে আমাদের এই মায়েদের ক্ষেত্রে ঋতুমতি হয়। তো এটা একটা প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়মে সমস্ত মায়েদের, বোনেদের ক্ষেত্রে ঋতুমতি হলে তাদের লোয়ার অ্যাবডোমেন, তলপেট, কোমর, পা, এগুলো ব্যথা যন্ত্রণা হবে। এটার সাথে কোনো রোগের সম্পর্ক নেই। তো এরপরে যেটি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। মানে বিবাহ হয়েছে, একটা বেবি রয়েছে, একটা বাচ্চা রয়েছে, তারপরেও এই মাসিক বা ঋতু কষ্ট যাচ্ছে না। মাসিকের আগে প্রচন্ড পেন ফিল করছে, বমি ফিল করছে, সঙ্গে অনেক ক্ষেত্রে খুব দুর্বল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটাকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলা হয়। বিবাহ হয়েছে, বিবাহ হয়ে গেলে সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়া, মানে মাসিকের সময় যে ঋতু কষ্টটা হয়ে থাকে, আফটার ম্যারেজ, বিবাহের পর এই প্রাইমারি ডিসমেনোরিয়াটা সেরে যায় ন্যাচারাল নিয়মে। প্রাইমারি ডিসমেনোরিয়া বা ঋতু কষ্ট, প্রাথমিক যে ঋতু কষ্টটা, বিবাহের পরবর্তী সময়ে ধীরে 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 এটা কমতে শুরু করে। একটা বেবি হয়ে যাওয়ার পরে একেবারেই চলে যায়। কিন্তু বেবি হয়েছে, ম্যাচিওর বয়স, তারপরেও মাসিকের আগে পেটে পেন হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, হাত পা যন্ত্রণা হচ্ছে, বমি ভাব পাচ্ছে, শরীর খুব দুর্বল, তখন আমরা এই মাসিকের ঋতু কষ্টকে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলে থাকি। তো এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া যদি থাকে সেক্ষেত্রে একটু ভাবনার বিষয়, কারণ প্রাইমারি ডিসমেনোরিয়াটা হয়ে থাকে মূলত পেন থ্রেশহোল্ড লেভেল কম থাকে। যারা সবে ঋতুমতি হয়েছে তাদের পেন, যন্ত্রণা বা ব্যথা সহ্য করার ক্ষমতা কম। একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, হঠাৎ করে একটা ব্লিডিং হচ্ছে, একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। সেই সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য সবে ঋতুমতি বোনেরা বা মায়েরা, তারা কিন্তু একটা ভয় একটা থাকে মনের মধ্যে, সেক্ষেত্রে একটা পেন ফিল করে। আর একটা
প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন রয়েছে, সেই হরমোনের জন্য একটা হালকা ব্যথা অনুভব হয়। কিন্তু আফটার ম্যারেজ, বিবাহ হয়েছে, বেবি রয়েছে বা মিডিল এজ, হঠাৎ করে যদি এরকম ফের পুনরায় মাসিক হওয়ার আগে বা মাসিক চলাকালীন 2-3 দিন ধরে যদি কন্টিনিউ পেন হতে থাকে, তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ। সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউ এটাকে অবহেলা করবেন না। নিকটবর্তী কোনো গাইনি স্পেশালিস্ট বা নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। বিবাহ হয়েছে, বেবি রয়েছে, তারপরেও আপনার মাসিক বা ঋতু কষ্ট যাচ্ছে না, কিংবা আপনার ঋতু কষ্ট ছিলই না, হঠাৎ মধ্য বয়সে এসে মাসিকের আগে আপনার সিভিয়ার পেন হচ্ছে লোয়ার অ্যাবডোমেন, থাই, ব্যাক, সঙ্গে নসিয়া ভমিটিং টেন্ডেন্সি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন। কারণ এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে একটা ডিজিজ কন্ডিশন, একটা রোগের কারণ লুকিয়ে রয়েছে। ঋতুকষ্ট ছিল না, হঠাৎ করে ঋতুকষ্ট এলো, বিবাহ হয়ে গিয়েছে, বেবি হয়েছে, ঋতুকষ্ট থাকার কথাই নয়, তারপরেও কিন্তু আপনি ঋতুকষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভাবনার কারণ। সেক্ষেত্রে কি হতে পারে, কেন হতে পারে না, সেক্ষেত্রে আমাদের কিছু ডিজিজ কন্ডিশন থাকে, মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে। একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ আছে, ইউটেরাস ফাইবয়েড, ইউটেরাসে যদি কোনো টিউমার হয়, পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যদি ওভারিতে কোনো সিস্ট হয়, এই সমস্ত বহু রোগের কারণে কিন্তু এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে পারে। তাই সেকেন্ডারি ডিসমেনোরিয়া হলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সিমটম কি না, প্রাইমারি ডিসমেনোরিয়ার মতো কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, হাত পা যন্ত্রণা, বমি বমি ভাব, শরীর দুর্বল সবই থাকবে। প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে সেটা ন্যাচারাল নিয়মে কোনো রোগ ছাড়াই, কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া এর ব্যাকগ্রাউন্ডে একটা রোগ রয়েছে। হতে পারে আপনার ওভারিতে সিস্ট হয়েছে, হতে পারে আপনার ইউটেরাসে কোনো টিউমার বা ফাইবয়েড হয়েছে। আমাদের ইউটেরাসে একটা লেয়ার আছে এন্ডোমেট্রিয়াম বলে, সেই এন্ডোমেট্রিয়ামে এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ হয়, সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও থাইরয়েডের প্রবলেমের জন্য ডিসমেনোরিয়া হতে পারে। আরো অনেক কারণ রয়েছে, সেগুলো জানতে হতে পারে। তার জন্য আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএইচজি করতে হতে পারে, কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, থাইরয়েড টেস্ট করতে হতে পারে, অনেক ক্ষেত্রে এফএসএইচ, এলএইচ হরমোনের টেস্ট করতে হতে পারে। তাই সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে মানে যাদের বেবি আছে, বিবাহ হয়ে গিয়েছে, কিংবা মধ্য এজ বা মাসিক এবার শেষ হয়ে যাবে, যাকে আমরা মেনোপোজ বলি, মেনোপোজাল এজ গ্রুপ 40, 42, 45 বছর বয়স, হঠাৎ করে মাসিকের আগে পেটের যন্ত্রণা শুরু হচ্ছে, কিংবা সঙ্গে মেট্রোরেজিয়া বা হাইপারমেনোরিয়া, প্রচুর ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মায়েরা অনেক ক্ষেত্রে গ্রামের দিকে মায়েরা লজ্জায় বলতে পারে না। তাই আপনাদেরকে অনুরোধ, যদি 40, 42, 45 বছর বয়স, হঠাৎ করে মাসিকের আগে পেটে যন্ত্রণা শুরু হচ্ছে, কখনো কখনো ইরেগুলার মেন্স হচ্ছে, তার সাথে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হাইপারমেনোরিয়া ডেভেলপ হচ্ছে, মানে প্রচুর ব্লিডিং হচ্ছে, মাসে 2 বার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে ব্লিডিং কন্টিনিউ 8-10 দিন ধরে থেকে যাচ্ছে, ব্লিডিং এর কালার চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিকটবর্তী কোনো ডক্টরের শরণাপন্ন হবেন। এখন প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কি করবেন না, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে যেটা করবেন, জেনারেলি তেমন কোনো মেডিসিনের প্রয়োজন হয় না জেনারেলি, কিন্তু যদি খুব পেন ফিল করেন, সেক্ষেত্রে আমি যেহেতু একজন হোমিওপ্যাথ কনসালটেন্ট, হোমিওপ্যাথ বিএইচএমএস, আমি বলবো নিকটবর্তী হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যাবেন। খুব ভালো ভালো মেডিসিন রয়েছে, তার মধ্যে 2-1টা মেডিসিনের নাম আমি বলছি। কোলোসিন্থ নামক একটা মেডিসিন আছে, খুব ভালো কাজ করে। ম্যাকফস বলে একটা মেডিসিন আছে, খুব ভালো কাজ করে। কখনো কখনো একটা ডিভ্যাকটিন, ন্যাট্টামিউর, সিপিয়া, ফুজা, এই সমস্ত মেডিসিন খুব ভালো কাজ করে। তো অবশ্যই একজন নিকটবর্তী ডাক্তারের শরণাপন্ন হবেন প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে অবশ্যই 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 আপনার বাড়িতে ফেলে রাখবেন না, একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তার কিংবা সম্ভব হলে একটা গাইনিক ডক্টরের শরণাপন্ন হবেন। কিছু রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রাফি যাকে আমরা ইউএইচজি বলি, ইমিডিয়েটলি করবেন। কিছু ব্লাড টেস্ট, থাইরয়েড, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, এই ব্লাড টেস্টগুলো করতে হতে পারে, অবশ্যই করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।